সমযোজী যৌগের ধর্ম। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি আলোচনা করছি আমরা সমযোজী তড়িৎযোজী বন্ধন। আগের ক্লাসগুলোতে আমাদের তড়িৎযোজী বন্ধনের উদাহরণ এবং কাকে বলে হয়ে গেছে। এবার আমরা ঢুকছি সমযোজী বন্ধনে। সমযোজী বন্ধন জানতে গেলে আমাদের সমযোজী যৌগ সম্বন্ধে কিছু জানতে হবে। আমাদের আশেপাশে খুব পরিচিত যে সমস্ত সমযোজী যৌগগুলো আছে সেগুলো হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিন আমাদের খুব পরিচিত, আমরা জামা কাপড়ে সাধারণত ন্যাপথলিন দিয়ে রাখি, ঠিক আছে। আচ্ছা, এবার ন্যাপথলিন, তারপরে খুব পরিচিত আমাদের চিনি। চিনি আমাদের রোজ লাগে, কোনো কোনো বাচ্চার চিনি খুব পছন্দ। গ্লুকোজ, গ্লুকোজ গরমকালে খাওয়া হয়, পান করি আমরা, অ্যাকচুয়ালি বাঙালিরা আমরা সবই খাই। তো গ্লুকোজ, এবার গ্লুকোজ, ইথানল। ইথানল আমাদের তেমন পরিচিত নয়, তবে ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে আমি ল্যাবেও দেখিয়েছি অনেক, যে ইথানল জ্বলতেও সাহায্য করে, স্পিরিট ল্যাম্পে থাকে। আর হচ্ছে মিথেন, ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়। মিথেন আমাদের বেশ পরিচিত, তেমন দেখিনি তবু শুনেছি, আমরা বহু ক্লাসে পড়েছি মিথেন। হ্যাঁ, তো এইগুলো আমাদের আশেপাশের পরিচিত জৈব যৌগ, যার মধ্যে সমযোজী বন্ধন রয়েছে। সমযোজী যৌগ এদেরকে আমরা বলছি। তো এদের বৈশিষ্ট্য এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা আগের কথা বলাতে আমরা তড়িৎযোজী যৌগের ধর্ম সম্বন্ধে আমাদের জানা হয়ে গেছে। তো প্রথম বক্তব্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গলনাঙ্ক। সমযোজী যৌগের গলনাঙ্ক কম। যেমন ন্যাপথলিনের গলনাঙ্ক 80.2 ডিগ্রি সেলসিয়াস, চিনি 185 ডিগ্রি সেলসিয়াস, গ্লুকোজ 146 ডিগ্রি সেলসিয়াস, আর NaCl এর গলনাঙ্ক 800 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক অনেক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক কম, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক খুব বেশি। আচ্ছা, এবার কাঠিন্য। কাঠিন্য NaCl আমরা দেখেছি, NaCl এর আমাদের খাবার নুন। NaCl যেমন সুসংবদ্ধ কেলাস, কিছু কিছু সমযোজী যৌগের মধ্যে কঠিন সমযোজী যৌগ দেখতে পাওয়া যায়, যেমন ন্যাপথলিন কঠিন, চিনি কঠিন, গ্লুকোজ কঠিন, কিন্তু বেশিরভাগ সমযোজী যৌগ হয় তরল নয় গ্যাসীয়। আর যদিও কঠিন হয়, NaCl এর মতন সুসংবদ্ধ কেলাসাকার গঠন তাদের নয়। ন্যাপথলিন, গ্লুকোজ, চিনি এরা কঠিন পদার্থ। তাহলে এইখান থেকে আমরা একটা পয়েন্টে এসে যাচ্ছি, সেটা হচ্ছে যে সমযোজী যৌগ বেশিরভাগ ক্ষেত্রে তরল বা গ্যাসীয়, কঠিন যৌগ এদের মধ্যে আছে, কিন্তু তড়িৎযোজী যৌগের মতন এরা সুসংবদ্ধ কেলাসাকার যৌগ নয়। আচ্ছা, এবার তড়িৎ পরিবহন ক্ষমতা। তড়িৎ পরিবহন ক্ষমতা, তড়িৎ পরিবহন ক্ষমতা সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না। সাধারণ জলে দ্রবীভূত অবস্থায় সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না, ঠিক আছে। সমযোজী যৌগ তড়িৎ পরিবহন করে না, কিন্তু তড়িৎযোজী যৌগ জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের বলা হয়ে গেছে। সেটা হলো যে যখন জলে দ্রবীভূত হয় বা গলিত অবস্থায় থাকে তখন তড়িৎ পরিবহন করতে পারে, কারণ এদের মধ্যে যে আয়নগুলো থাকে তারা জলে বা গলিত অবস্থায় পরস্পর থেকে দূরে সরে যায় এবং চলাচল করতে পারে, সেই জন্য তড়িৎ পরিবহন করে। কিন্তু সমযোজী যৌগ কোনো আয়ন উৎপন্ন করতে পারে না, তাই তড়িৎ পরিবহন করে না। এবার হচ্ছে বিভিন্ন দ্রাবকের দ্রাব্যতা। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে আমরা দেখেছি যে তড়িৎযোজী যৌগ বেশিরভাগ ক্ষেত্রে জলে দ্রাব্য, কিন্তু আরো অনেক রকমের দ্রাবক রয়েছে, যেমন ইথানল, এগুলো হচ্ছে জৈব দ্রাবক। বেনজিন, বেনজিন, ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম, অ্যাসিটোন, এই সমস্ত জৈব দ্রাবকে সমযোজী যৌগ দ্রবীভূত হয়। কেউ কেউ জলেও দ্রবীভূত হয়, যেমন কিছু অর্গানিক অ্যাসিড আছে
তারা জলে দ্রবীভূত হয়, ইথানল জলে দ্রবীভূত হয়, কিন্তু বেশিরভাগ জৈব যৌগ, চিনি জলে দ্রবীভূত হয়, গ্লুকোজ জলে দ্রবীভূত হয়, বেশিরভাগ জৈব যৌগ জলে দ্রবীভূত হয় না, এরা জৈব দ্রাবকে সবাই দ্রবীভূত হয়। আর তড়িৎযোজী যৌগ জলে দ্রবীভূত হয়, কিন্তু ইথানল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটোন এই ধরনের জৈব দ্রাবকে একদম দ্রবীভূত হয় না। ঠিক আছে, এটা হলো আমাদের সমযোজী যৌগের ধর্ম। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয় সমযোজী বন্ধন। 1916 খ্রিস্টাব্দে আমেরিকান রসায়নবিদ লুইস জি.এন. লুইস, উনি কিভাবে দুটি পরমাণু ইলেকট্রন ডটের সাহায্যে দেখান যে কিভাবে দুটি পরমাণু সমযোজী বন্ধন গঠন করে। এই তত্ত্ব লুইস ডট তত্ত্ব হিসেবে পরিচিত। আচ্ছা, এবার লুইস ডট ডায়াগ্রামে আমরা এটা পরীক্ষায় আসে, হ্যাঁ, বিভিন্ন পরমাণুর সমযোজী বন্ধন লুইস ডট গঠনের সাহায্যে দেখাও, লুইস ডট ডায়াগ্রাম দেখাও, এটা পরীক্ষায় আসে। তো এটা আমরা একে একে দেখাবো। এক্ষেত্রে কি করা হয়, যোজতা ইলেকট্রন গুলোকে হয় ডট ডট বা ক্রস চিহ্ন দিয়ে দেখানো হয়। ঠিক আছে, ডট বা ক্রস চিহ্ন দিয়ে দেখানো হয়। দুটো আলাদা পরমাণু হলে এক একজনের ক্ষেত্রে ডট, এক একজনের ক্ষেত্রে ক্রস চিহ্ন ব্যবহার করা হয়। এবার নাম্বার টু হচ্ছে ইলেকট্রন জোড় গঠনের, ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি হয়। তো দ্বিতীয় ধাপে ইলেকট্রন জোড়কে আমরা দেখাই, দ্বিতীয় ধাপে দেখানো হয় ইলেকট্রন জোড়। আচ্ছা, ইলেকট্রন জোড়। আর তৃতীয় ধাপে দুটো জোড়কে একত্রে আমরা এইভাবে একটা বন্ধনী আকারে লিখি। যখন একটা এরকম বন্ধনী থাকে তাকে এক বন্ধনী বলে, দুটো যদি থাকে দ্বিবন্ধনী, তিনটে যদি থাকে তাহলে ত্রিবন্ধনী বলে। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইড্রোজেনের বাইরের কক্ষে একটি ইলেকট্রন থাকে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে অষ্টক পূর্তি ঘটে না, তাছাড়া বেশিরভাগ যৌগের ক্ষেত্রে অষ্টক পূর্তি ঘটে। এবার আমরা হাইড্রোজেনের সমযোজী বন্ধন কিভাবে গঠন হচ্ছে সেটা দেখাচ্ছি। দুটি হাইড্রোজেন পরমাণু, বাইরের কক্ষে একটি করে ইলেকট্রন আছে, দুটোকেই আমরা এরকম ডট দিয়ে দেখাচ্ছি। এর পরের ধাপে কি হবে, এই যে পরবর্তী ধাপে এই দুটো যৌগ বন্ধন কাছাকাছি আসবে, দুটো ইলেকট্রন দিয়ে এই হাইড্রোজেনের বাইরের কক্ষে এই দুটো ইলেকট্রন, এই হাইড্রোজেনের বাইরের কক্ষে এই দুটো ইলেকট্রন, এরা এই দুটো ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করবে, করে একটি যৌগ তৈরি হবে, সেটা হচ্ছে H2 হাইড্রোজেন। এদের মধ্যে এক বন্ধনী আছে, এদের মধ্যে দুটি ইলেকট্রন দিয়ে একটি এক বন্ধনী তৈরি হয়েছে। তো আমরা এখানে দেখলাম H2 এর সমযোজী বন্ধন, লুইস ডট গঠন চিত্র। ঠিক আছে, এরপর আমরা দেখছি F2। F এর বাইরের কক্ষে কটি ইলেকট্রন, F এর বাইরের কক্ষে 7টি ইলেকট্রন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। আরেকটি দুটো F আছে, F2 মানে দুটো F। তো আমরা আরেকটা নিলাম, এরকম 2 2 2, এখানে 1। এই যে দুটো ইলেকট্রন, দুটো F পরমাণু সমভাবে ব্যবহার করবে। এই ইলেকট্রনটাকে ধরলে এই F এর বাইরের কক্ষে হবে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। এই ইলেকট্রনটাকে এই F এর মধ্যে ধরলে 1 2 3 4 5 6 7 8। তো এই ক্ষেত্রে কি করছে, এরা বাইরের কক্ষের ইলেকট্রন আরেকটি পরমাণুর আরেকটা ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করার ফলে এদের মধ্যে একটি সমযোজী বন্ধন তৈরি হচ্ছে, সমযোজী এক বন্ধনী তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার O2 অক্সিজেনের বাইরের কক্ষের ইলেকট্রন, অক্সিজেনের বাইরের কক্ষের ইলেকট্রন 1 2 3 4 5 6। অক্সিজেনের বাইরের কক্ষে 6টি ইলেকট্রন, অষ্টক পূর্তি হতে দুটো ইলেকট্রন বাকি, 2 3 4 5 6। এক্ষেত্রে কি হবে, এই দুটো ইলেকট্রন
সমযোজী দ্বিবন্ধনী তৈরি হবে। তাহলে অক্সিজেনের 8টা ইলেকট্রন কিভাবে হবে? 1 2 3 4 5 6 7 8। এই অক্সিজেনের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 তৈরি হয়ে যাবে অক্সিজেন অণু। দ্বিবন্ধনী রয়েছে অক্সিজেনের মধ্যে। অক্সিজেন অণু, অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধনী কাজ করছে। আরো কিছু সমযোজী যৌগের গঠন আমরা দেখব। লুইস ডট ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয়। HCl, H এর বাইরের কক্ষে একটি ইলেকট্রন, Cl বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, 1 2 3 4 7। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। এবার কি হবে? H আর Cl, H এর বাইরের কক্ষে একটি ইলেকট্রন আর Cl এর বাইরের কক্ষে 7টি ইলেকট্রন। কি করবে? Cl এই ইলেকট্রনটিকে নেবে, অষ্টক পূর্তি হবে। হাইড্রোজেন এই ইলেকট্রনটিকে নিয়ে অষ্টক পূর্তি হবে। তো তৈরি হবে হাইড্রোজেন এবং Cl এর মাঝে সমযোজী বন্ধনী। হাইড্রোজেন এবং Cl, ঠিক আছে, সমযোজী এক বন্ধনী। এখানে এই দুটো ইলেকট্রন মিলে একটি বন্ধনী হলো। এবার H2O, H হাইড্রোজেনের অষ্টক পূর্তি হয়নি, ক্লোরিনের অষ্টক পূর্তি হয়েছে। হাইড্রোজেন বাইরের কক্ষে একটি, অক্সিজেন 1 2 3 4 5 6 H 8। ঠিক আছে, অক্সিজেনের অষ্টক পূর্তি করতে দুটো ইলেকট্রন দরকার। তো অক্সিজেন কি হবে? এইভাবে এই হলো আমাদের হাইড্রোজেন জল H2O। একটা অক্সিজেন, দুটো হাইড্রোজেনের সাথে এক বন্ধন। আচ্ছা, এবার NH3, NH3 দুটো ইলেকট্রন, 1 2 3। এখানে H একটা, এখানে H একটা, এখানে H একটা। ঠিক আছে, নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, অষ্টক পূর্তি হতে যে 3টে ইলেকট্রন দরকার ছিল সেটা হচ্ছে এই রকম। এই 8টা ইলেকট্রন নাইট্রোজেনে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো N H H H। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই দুটোকে বলে লোন পেয়ার অফ ইলেকট্রন, যেগুলো বন্ধনীতে অংশগ্রহণ করেনি আর 3টে এক বন্ধনী রয়েছে, 1 2 3। ঠিক আছে, এক বন্ধনী একটা, এক বন্ধনী দুটো, এক বন্ধনী 1 2 3। আচ্ছা, এবার CH4। CH4 খুব ইম্পর্টেন্ট এই কারণে যে জৈব যৌগতে আমাদের CH4 C2H2 C2H4 এদের বন্ধনী, এদের লুইস ডট গঠন ভালো করে পড়তে হবে। ওখানে জৈব যৌগ কার্বনীয় যৌগ হিসেবে আসবে CH4। আচ্ছা, এই CH4 আমি লিখে নিলাম। এবার কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন, একটা দুটো তিনটে চারটে। হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে আলাদা চিহ্ন দিয়েও লিখতে পারি, এটা হচ্ছে হাইড্রোজেন। এবার এই 4টি ইলেকট্রন নিয়ে নিল 8 হাইড্রোজেন, CH4 4টে এক বন্ধনী, H H H 4টে এক বন্ধনী। আচ্ছা, এবার N3 N2 দুটো নাইট্রোজেন, দুটো নাইট্রোজেনের নাইট্রোজেন
এক দুই তিন, এক দুই, নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন, এক দুই, এক দুই তিন। আচ্ছা কি হবে, এই নাইট্রোজেন 8 আর এই হচ্ছে এখানে 6টা ইলেকট্রন, তো ত্রিবন্ধনী হবে। এন এন এক দুই তিন, N2 এর মধ্যে ত্রিবন্ধনী কাজ করছে। আচ্ছা এবার CO2 একটা কার্বন, দুটো অক্সিজেন, কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন, 2 2, অক্সিজেন 6টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এই যে তৈরি হলো দ্বিবন্ধনী, এখানে তৈরি হলো দ্বিবন্ধনী, তাহলে CO2 এর গঠন কেমন হবে, CO2 হবে এরকম ডবল বন্ড ও ডাবল বন্ড ও, কটা ইলেকট্রন হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে। আচ্ছা তোমরা এই একই রকম ভাবে আমাকে করে দেখাবে C2H2 C2H6 C2H4, না পারলে আমি আবার পরের ক্লাসে করে দেখাবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, সবাই ঘরে থাকবে, বাইরে থাকবে, বোর্ডটা আরেকবার ভালো করে, সবাই ঘরে থাকবে, কেউ বাইরে বেরোবে না, বোর্ডটা একবার ভালো করে দেখে নাও। আজকে এই পর্যন্ত, ঠিক আছে।